অবশেষে আসিফ মাহমুদ এবং সমন্বয়কদের শেষ রক্ষা হচ্ছে না। আন্তর্জাতিকভাবে ফিরে আসতেছেন শেখ হাসিনা। ডক্টর ইউনূসের এবার পতন নিশ্চিত, একই নির্দেশনা জারি করলো সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। দেশে ফিরলেই গ্রেফতার হবে উপদেষ্টা আসিফ ভুঁইয়া। আসিফ মাহমুদের ব্যাগ থেকে ম্যাগাজিন সহ গুলি উদ্ধার হওয়ার পরও তাকে কেন গ্রেফতার করা হলো না? উপর থেকে নির্দেশ থাকলে আমাদের কিছু করার থাকে না, এটা দেশের জন্য লজ্জাজনক। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, একজন স্কুলের প্রধান শিক্ষকের ছেলে। কুমিল্লার মুরাদনগর উপজেলার এই ছেলেটির হাতে কবে থেকে অস্ত্র গেল, আর কবে থেকে তিনি অস্ত্র চালানো শিখলেন, আর কবে থেকে তিনি অস্ত্র প্রশিক্ষণ পেলেন? বিমানে ওঠার সময় শিশু উপদেষ্টার ব্যাগ থেকে AK-47 গুলি উদ্ধারের পরেও নিশ্চুপ রয়েছেন মোহাম্মদ ইউনূস। অর্থাৎ হাসিনা সরকারের উৎখাতে ইউনূস বাহিনীর পাশে দাঁড়িয়ে দেশের সাধারণ মানুষকে গুলি চালিয়ে হত্যা করেছিল। তবে কি সরকার জঙ্গি সরকার? বিমানবন্দরে আসিফ মাহমুদের ব্যাগ থেকে গুলি সহ ম্যাগাজিন পাওয়ার ঘটনায় তোলপাড় গোটা দেশ। ঘরে বাইরে চাপ বাড়ছে মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মরণপণ লড়াই আওয়ামী লীগের। স্থানীয় সরকার চলছে না, জনগণ ভোগান্তির শিকার হচ্ছে, প্রতিষ্ঠানগুলোতে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। সেই ফ্যাসিবাদকে এখন বিভিন্ন দল গোষ্ঠী রাজনৈতিক স্বার্থে পুনর্বাসন করছে। আমাদের বাংলাদেশে কোনো আইন কানুন নাই, কোনো কিছু নাই। এগুলা একটু টাইমলাইনে লিখে রাখেন, ভবিষ্যতে কাজে আসবে যে এই অন্তর্বর্তীকালে সরকারের অধীনে মানে কি লেভেলের বা কত কিসিমের স্বৈরাচারী আপনার এরা বাংলাদেশের মানে থেকেই আসলে প্রতিষ্ঠিত করছে। দর্শক, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে অস্ত্রের লাইসেন্স, সেই অস্ত্রের লাইসেন্সটা কোন মন্ত্রণালয় দেয়? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত স্পেশাল। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মন্ডলী, অবশেষে উপদেষ্টা আসিফ মাহমুদের শেষ রক্ষা হচ্ছে না, তার ফাঁসি হতে চলেছে। এইদিকে সমন্বয়করা কঠিন বিপদে পড়ে গেছে। প্রিয় দর্শক শ্রোতা, আন্তর্জাতিকভাবে জানা যাচ্ছে সমন্বয়কদের মানে বিদায় ঘণ্টা খুব তাড়াতাড়ি বাজবে এবং শেখ হাসিনা আবারও ক্ষমতায় বসবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বাধ্য হয়ে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালাবে। প্রিয় দর্শক, বেশি কথা বাড়তে চাই না, ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। দেশে ফিরলেই গ্রেফতার হবে উপদেষ্টা আসিফ ভুঁইয়া। দর্শক বন্ধুরা, এই কি আপনার তথ্য জানালো বাংলাদেশ সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট থেকে। তারা জানালো যে এয়ারপোর্টের ভিতরে আপনার আসিফ ভুঁইয়া তিনি যেই ম্যাগাজিন নিয়ে বা আন্তর্জাতিক যে আইন লঙ্ঘন করে, ইভেন তার যেই অস্ত্রটা তিনি লাইসেন্স প্রাপ্ত করে নিজের করে নেন, এটার এগেনস্টে বর্তমান বাংলাদেশ সেনাবাহিনীর একটি তদন্ত কমিটি আসিফ ভুঁইয়ার এগেনস্টে অলরেডি কাজ শুরু করে দিয়েছে। বাংলাদেশ ল অনুযায়ী একজন নাগরিক তিনি কি অস্ত্র রাখতে পারবে, কিংবা অস্ত্র রাখতে হলে সেটা কিছু নীতিমালা বা কিছু একটা ফর্ম আছে, সেই ফর্ম অনুযায়ী আসিফ ভুঁইয়া কি মানে পায়। দর্শক বন্ধুরা, এটার একে কেন্দ্র করেই আপনার আসিফ ভুঁইয়ার এগেনস্টে শক্ত একটি অবস্থান নিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। শুধু এটাই না, আসিফ ভুঁইয়া তিনি যখনই দেশে ফিরবে সাথে সাথে আসিফ ভুঁইয়াকে গ্রেফতার পর্যন্ত করা হবে। আন্তর্জাতিক আইন অমান্য করে ইভেন বাংলাদেশের সংবিধানকে উল্টে দিয়ে উপদেষ্টা আসিফ ভুঁইয়া তিনি আপনার সাথে বন্দুক না থাকাকালীনও তার সাথে ছিল ব্যাগ ভর্তি একটি ম্যাগাজিন, এবং সেই ম্যাগাজিনে ফুল আপনার মানে পুরো ভর্তি আপনার বুলেট ছিল। এত কিছু আপনার করার পরেও কিভাবে এই উপদেষ্টা মানে সেফ এক্সিট নিতে পারে, কিভাবে তিনি আপনার বিমানে উঠতে পারে, কিংবা কিভাবে তিনি আন্তর্জাতিক যে আইন যে অমান্য করলো কিভাবে তিনি সফর করলেন, বা বাংলাদেশের সেনাবাহিনী কিংবা বাংলাদেশের পুলিশ বাহিনী বা যারা নাকি এয়ারপোর্টের ভিতরে নিরাপত্তা বাহিনী আছে তারা কি কারণে আসিফ ভুঁইয়াকে আপনার গ্রেফতার করলো না। দর্শক বন্ধুরা, এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। সবার আগে আপনাকে জানতে হবে যে বাংলাদেশে আপনার যদি কোনো ব্যক্তি অস্ত্র নিতে চায় তাহলে তার বয়স কত হতে হবে, তার মাসিক ইনকাম কত, সেটার দিকে আমরা নাই বা গেলাম। তার বয়স কত হতে হবে, সে কি আদেও সেটার জন্য যোগ্য, মানে বয়স তার পরিপক্ক হয়েছে কিনা এটা তো জানতে হবে। আমাদের বাংলাদেশের আপনার সংবিধান অনুযায়ী কিংবা আন্তর্জাতিক আপনার ল অনুযায়ী যদি কোনো ব্যক্তি অস্ত্র নিতে চায় তাহলে তার বয়স হতে হবে 30। বুঝতে পারছেন? তো এখন এই উপদেষ্টার কি 30 বছর হয়েছে নাকি? হ্যাঁ, 30 বছর হয়েছে। আচ্ছা, ওনার তো 30 বছর হয় নাই, কিন্তু উনি ফেসবুকে স্ট্যাটাসে যে উনি ভুলবশত আপনার বুলেট ভর্তি যেই ম্যাগাজিনটা ছিল তিনি তার ব্যাগে করে নিয়ে যায়। তার নিজের বা তার পরিবারের সেফটির কথা চিন্তা করে তিনি এই লাইসেন্স প্রাপ্ত এই অস্ত্রটি তার কাছেই রেখে দেয়। এখন তিনি লাইসেন্সও করে নেয়, ম্যাগাজিনও পায়, বন্দুকও পায়। তার মানে বাংলাদেশে আইন বলতে কোনো কিছু নাই। যে সরকারি আসবে, যেই জনগণই আসবে, সেই আইন তার নিজের মতো করে তৈরি করতে পারবে। বাংলাদেশের সংবিধান একটা অনেকটা আপনার ঝুলন্ত কাঁচকলার মতো,
কেমন? ওটা শুধু ঝুলেই থাকবে। যার ক্ষমতা আছে সে পেরে খাবে, যার ক্ষমতা নাই সাধারণ পাবলিক তাকিয়ে তাকিয়ে দেখবে আর লুচির মতো ফুলবে, যেমন আমরা এখন ফুলতেছি। তো এখন এই আসিফ ভুঁইয়াকে কি গ্রেফতার করবে বাংলাদেশ সেনাবাহিনী? দর্শক বন্ধুরা, বর্তমানে আপনার বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষ থেকে ওই ধরনের সাংবাদিক সম্মেলন না হলেও তারা তাদের আপনার অনেকের কাছে বর্তমান জানিয়েছে যে ইভেন তাদের যে ওয়েবসাইট সেখানেও তারা জানিয়েছে যে আসিফ ভুঁইয়া তিনি যখন বাংলাদেশে পাড়া দিবেন তখন তার এটাকে কেন্দ্র করে আপনার তদন্ত করা হবে, এবং তিনি কিভাবে সেফ এক্সিট নিয়ে চলে গেল, কিংবা বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালালে কিভাবে নিরাপত্তা বাহিনীরা তারাই বা কিভাবে এত নম্র ভদ্রভাবে তার সাথে ব্যবহার করলো, কিংবা স্মুথ ভাবে তাকে সামনের দিকে আপনার যেতে দিল, এটা তদন্ত করবে বাংলাদেশ সেনাবাহিনী। আমাদের বাংলাদেশের সংবিধান অনুযায়ী কিংবা আন্তর্জাতিক আইন অনুযায়ী যদি কোনো আপনার মারাত্মক কিংবা অগ্নিকারক কিংবা ডেঞ্জারাস কোনো অস্ত্র টস্ত্র থাকে, তাহলে বাংলাদেশ নিরাপত্তা বাহিনীর কাছ থেকে সবার আগে আপনাকে অনুমতি নিতে হবে। আরো অনেক ধরনের স্টেপ আছে, সেদিকে আমরা নাইবা গেলাম। এখন কথা হচ্ছে এই ধরনের কোনো একটাও আপনার ফর্ম তো পূরণ করেনি এই উপদেষ্টা, তারপরেও তিনি ম্যাগাজিন নিয়ে এয়ারপোর্টে চলে যান এবং সেফ এক্সিট নিয়ে পর্যন্ত তিনি চলে যান। এখন কথা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে এটা স্টেপ নিবে। দর্শক বন্ধু, সেটা নিয়েই খুবই ভালো খবর, সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী আসিফ ভুঁইয়াকে আপনার গ্রেফতারও করবে, ইভেন এটাকে আপনার তদন্ত করবে। ইভেন যে সময়কালীন মানে আসিফ ভুঁইয়া যে সময়কালীন যাচ্ছিল, ঠিক সেই সময়কালীন যে বা যারা আমাদের বাংলাদেশের নিরাপত্তা বাহিনীরা এয়ারপোর্টের ভিতরে আপনার কর্ম অবস্থা ছিল, তাদেরকেও আপনার ধরে এনে জিজ্ঞাসাবাদ করা হবে যে কেন, কি কারণে ওনাকে তোমরা ছেড়ে দিলে। উনি কি বাংলাদেশের সরকার? উনি কি বাংলাদেশের জনগণের ম্যান্ডেটের মাধ্যমে আসছে? আরে বাংলাদেশের সংবিধান অনুযায়ী এক সরকারও মানে শেখ হাসিনাও তার সাথে বন্দুক নিয়ে এয়ারপোর্টে যেতে পারবে না, বুঝতে পারছেন? তিনি এয়ারপোর্টে যেতে পারবেন না। শুধু এটাই না, এই তিনি যে বন্দুকটা রাখছে টোটালি অবৈধ, বুঝেন নাই? ওই যে ইশরাক উনি তো বললো যে আপনার কি বলে এই আমার সেফটির জন্য, আমার পারিবারিক বা পরিবারের সেফটির জন্য। তাহলে এবার বুঝেন ইশরাক যেভাবে মেয়রের জন্য উঠে পড়ে লাগছিল, ইশরাকের নসিব ভালো, বিএনপির নসিব ভালো যে টুস্ট করে দেয় নাই, বুঝতে পারছেন? আপনাদের কপাল ভালো। তবে এটা সবচেয়ে বড় কথা যে বর্তমান আমাদের বাংলাদেশে কোনো আইন কানুন নাই, কোনো কিছু নাই। এগুলা একটু টাইমলাইনে লিখে রাখেন, ভবিষ্যতে কাজে আসবে যে এই অন্তর্বর্তীকালে সরকারের অধীনে মানে কি লেভেলের বা কত কিসিমের স্বৈরাচারী আপনার এরা বাংলাদেশের মানে থেকেই আসলে প্রতিষ্ঠিত করছে। এনিও দর্শক বন্ধুরা, ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে যে তারা এটার এগেনস্টে শক্ত একটি অবস্থান নিচ্ছে। আশা করি চরম একটি অবস্থান নিবে। দর্শক, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে অস্ত্রের লাইসেন্স, সেই অস্ত্রের লাইসেন্সটা কোন মন্ত্রণালয় দেয়? অস্ত্রের লাইসেন্স দেওয়ার ব্যাপারে ব্যক্তি পর্যায়ে হোক, প্রাতিষ্ঠানিক পর্যায়ে হোক, যে অস্ত্রের লাইসেন্সটা দেওয়া হয় সেটি কি প্রধান উপদেষ্টার দপ্তর থেকে দেওয়া হয়, আইন মন্ত্রণালয় থেকে দেওয়া হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া হয়, নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া হয়? খুব ছোট্ট উত্তর হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া হয়। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যখন দেয়া হয় তখন এই ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রী কিংবা স্বরাষ্ট্র উপদেষ্টা যে যখনই দায়িত্ব থাকুন না কেন তার সম্যক জ্ঞান থাকার কথা। এই ব্যাপারে অস্ত্র কাকে দেয়া যাবে যাবে না, এই ব্যাপারে কি নীতিমালা নিয়ম কানুন, সেগুলো একজন স্বরাষ্ট্র উপদেষ্টা তার মুখস্থ থাকার কথা, ঠোঁটস্থ থাকার কথা। কিন্তু যদি এরকম হয় যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এই কানুনগুলো, এই আইনগুলো তিনি জানেন না, এবং তিনি শিশুর মতো সেগুলো যদি স্বীকার করে ফেলেন যে সেই আইনটা তিনি জানেন না, তাহলে কি প্রশ্ন করা যায় যে আমরা কোন দেশে বাস করছি? যে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী সমমর্যাদার, তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বটা কি সেটা ঠিকভাবে জানেন না। আবার আরেকটা ব্যাপারও আমরা দেখছি যে এই যে শিশুর মতো বলে ফেলা, নিজের অপারগতাকে প্রকাশ করে ফেলা, যেটা আমরা প্রধান উপদেষ্টার মধ্যেও দেখেছি যে শিশুর মতো তিনি কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা এই লাইসেন্স নিয়ে চমক জাগানো একটা কথা বলেছেন, যেটি হয়তো অনেকে জানেন, কিন্তু সেটির তথ্য দেওয়ার পাশাপাশি সেটি নিয়ে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব আদতে আমরা কোন পরিস্থিতির মধ্যে বাস করছি। উপদেষ্টার কথা, অস্ত্রের যে লাইসেন্স সেটা ব্যক্তি পর্যায়ে হোক আর প্রাতিষ্ঠানিক পর্যায়ে হোক, যে লাইসেন্স দেওয়া হয় সরকারের পক্ষ থেকে, যে লাইসেন্স দেওয়া হয় সেটি মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে
গেজেট যে নিয়ম, সরকারের যে নিয়ম, সেই নিয়মের পাতাটাও আপনারা দেখে নিতে পারেন। সেখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে এই অস্ত্রের লাইসেন্স দেয়া, অস্ত্রের ব্যবসা সংক্রান্ত ব্যাপার, অস্ত্র লেনদেন কার কাছে থাকবে কি থাকবে না, এটার ব্যবসা কি হবে, এটা হাত বেহাত হবে কিনা, এটা সরকার জমা নেবে নাকি তাদের কাছে থাকবে, যা অস্ত্র সংক্রান্ত যাবতীয় যা কিছু আছে সবকিছুই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষেই এই অস্ত্রের যে বৈধ অস্ত্রের লাইসেন্স সেটি দেয়া হয়ে থাকে এবং সেটা ডিসি অফিস থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পারমিশনের ভিত্তিতে দেয়া হয়। তার মানে এই পুরোটাই হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন। কিন্তু গতকালকে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছে কেন বন্দুকের ম্যাগাজিন পাওয়া গেল, কেন রিভলভারের ম্যাগাজিন পাওয়া গেল, সেই ব্যাপারে কথা বলতে গিয়ে তিনি বললেন এটা ভুলবশত হয়েছে। ভুল হতেই পারে, ভুল থাকতেই পারে, কিন্তু আজব ব্যাপার হচ্ছে তাকে যখন প্রশ্ন করা গেল যে তিনি লাইসেন্স পেলেন কিভাবে, লাইসেন্স পাওয়ার যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়ায় তো প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে তার বয়স মিনিমাম 30 বছর হতে হবে। তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বয়স কি 30 বছর হয়েছে? উত্তরে তিনি বলেছেন তাই নাকি, এই নিয়ম আছে নাকি, আমি তো জানি না, এই নিয়ম কি নতুন হয়েছে, আমার যেহেতু এটা জানা নেই, আমার এটা জেনে বলতে হবে। অবাক করার তথ্য হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা অস্ত্রের লাইসেন্স দেওয়ার ক্রাইটেরিয়াগুলো জানেন না। না জানলেও তিনি অন্যভাবে বলতে পারতেন, কিংবা দুদিন থেকে যে আলোচনাগুলো হচ্ছে এটা নিয়ে, তাতে ফেসবুক ব্যবহার করে প্রত্যেকটা মানুষও জেনে গেছে যে এই অস্ত্রের লাইসেন্স দেওয়ার সর্বনিম্ন বয়সসীমা 30 বছর। বিগত 3 বছরের যখন আবেদন করবে তখন থেকে বিগত 3 বছরের যে কর পরিশোধ, মিনিমাম 3 লাখ টাকা কর দেওয়ার যে প্রমাণপত্র, সেগুলো দিতে হবে। এগুলো হচ্ছে সব থেকে বড় ক্রাইটেরিয়া, সেগুলো ফুলফিল করতে হবে, অর্থাৎ বড় ব্যবসায়ী হতে হবে এবং বড় ব্যবসায়ীর ক্ষেত্রে সঠিক কারণও সরকারকে বোঝাতে হবে যে আমি এই কারণে অস্ত্র রাখতে চাই। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাপারে একটা কারণ ছিল যে তার পরিবারের নিরাপত্তা দরকার, যদিও তিনি উপদেষ্টা হিসেবে সরকারি প্রোটোকল পেয়ে থাকেন, সরকারি প্রোটোকল পাওয়ার পরেও তার আলাদা করে নিরাপত্তা চাওয়া হলো কেন? আবার এই ব্যাপার নিয়ে আরও এক ধাপ আলোচনা যদি এগিয়ে নেওয়া যায়, তাহলে বিদেশি বিভিন্ন পত্রিকার আপনারা স্ক্রিনশটটা দেখে নিতে পারেন। বিদেশি একাধিক পত্রিকা বলছে যে সত্য কি মিথ্যা সেটা তারা জানে, তারা ভালো বলতে পারবে, তারা নিউজ করছে এবং বিদেশি বিখ্যাত পত্রিকাও নিউজ করছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাগে যে বন্দুকের ম্যাগাজিনটা পাওয়া গেছিল সেটি AK-47 রাইফেলের। অতিরঞ্জিত খবর বিদেশি পত্রিকা দিতেই পারে, কিন্তু এই ব্যাপারেও সরকারকে পরিষ্কার করা উচিত, সরকারের এই ব্যাপারগুলো পরিষ্কার করা উচিত, এবং সেটা আমাদের মুখ্য আলোচনা নয়। নানাভাবে নানা রকমের আলোচনা হবে, কখনো প্রোপাগান্ডা হবে, কিন্তু মুখ্য যে বিষয়টা হচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা জানবেন না যে লাইসেন্স দেওয়ার ক্রাইটেরিয়া কি, লাইসেন্স দেওয়ার নিয়ম কি। তাহলে কি আমরা এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে যোগ্য স্বরাষ্ট্র উপদেষ্টা বলতে পারছি? কিংবা এই যে দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে, এই অযোগ্যতার কারণেই কি সেটা হয়েছে? স্থানীয় সরকার চলছে না, জনগণ ভোগান্তির শিকার হচ্ছে, প্রতিষ্ঠানগুলোতে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। সেই ফ্যাসিবাদকে এখন বিভিন্ন দল গোষ্ঠী রাজনৈতিক স্বার্থে পুনর্বাসন করছে। বেশি শক্তির যে রাজনীতি, এলাকা নিয়ন্ত্রণের যে রাজনীতি, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে এই অপরাজনীতি অটোমেটিক্যালি মুছে যাবে, এই অপরাজনীতির কবর রচিত হবে। এবং যেই গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং পরিবর্তনের স্বপ্ন নিয়ে আমরা লড়াইটা করেছি, সেই গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন দরকার। যারা অপরাজনীতি করছে, দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, পেশি শক্তি এবং আধিপত্য বিস্তারের রাজনীতি, এখন পর্যন্ত নির্বাচন হয় নাই, কোনো দল ক্ষমতা আসে নাই, কিন্তু সারা দেশের তৃণমূলে যান, জেলা উপজেলা বিভিন্ন জায়গায় দেখবেন কোনো জায়গায় বিভিন্ন দলের আধিপত্য, যে মনে হচ্ছে যে এই এলাকার তারাই হত্যাকর্তা, এই এলাকার তারাই রাজা, বাকিরা প্রজা। এরকমের আলাপ আলোচনা হচ্ছে, পরিস্থিতি তো আমরা দেখতে পাচ্ছি। এবং সবচেয়ে নির্মম ঘটনা হচ্ছে, যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, সেই ফ্যাসিবাদকে এখন বিভিন্ন দল গোষ্ঠী পৃষ্ঠপোষকতা করছে, রাজনৈতিক স্বার্থে পুনর্বাসন করছে। সেই কারণেই আমাদের এই 11 দিন ব্যাপী কর্মসূচি, আপনারা দেখেছেন যে কর্মসূচির লিগাসি এবং কর্মসূচির লক্ষ্য উদ্দেশ্য মোটিভ। আমাদের প্রথম কর্মসূচি, প্রথম দিন, জুলাইয়ের প্রথম দিন, কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার আলোচনা সভা। যেই কোটা সংস্কার থেকে আমরা রাষ্ট্র সংস্কারে আন্দোলন থেকে শুরু করে রাজনীতি এবং সর্বশেষ গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি, আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্নের সোনার বাংলা, নতুন বাংলাদেশ আমরা গড়বই, যতই প্রতিবন্ধকতা আমাদের সামনে আসুক। আবু সাঈদ আমাদের অনেকেই শহীদ হয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি আমাদের সম্মান, শ্রদ্ধা। আল্লাহ পাক তাদেরকে বেহেশত নসিব করুক, যার যার ধর্ম অনুযায়ী তাদের উপরে শান্তি বর্ষিত করুক, আমরা দোয়া করি। কিন্তু এটা ভুলে গেলে চলবে না। কিছু ঘটনা আইকনিক, সিম্বলিক, আমাদেরকে ইন্সপিরেশন দেয়। আবু সাঈদের মৃত্যু ছিল আমাদের সমগ্র জাতির মধ্যে একটা স্পিরিটের জায়গা। সেই যে জুলাই শহীদ দিবস ঘোষণা করা হয়েছে 16 জুলাই, সেদিন আমরা জেলায় জেলায় কর্মসূচি দিয়েছি আমাদের নেতাকর্মী সহ সারা দেশের মানুষকে রিভাইভ করার জন্য, তাদেরকে পুনর্জীবিত করার জন্য, এই চেতনার পুনর্জাগরণ ঘটানোর জন্য। আমরা 25 জুলাই উপজেলা পর্যায়ে আমরা দোয়া এবং
আলোচনা সভা কর্মসূচি দিয়েছি, যেন আমরা সর্বস্তরের মানুষের মাঝে এই জুলাইয়ের স্পিরিটকে, জুলাইয়ের আত্মত্যাগ এবং এই যে নিঃস্বার্থ মানুষ যারা কোনো রাজনৈতিক দলের কর্মী ছিল না, যারা পথ শিশু ছিল, যারা গার্মেন্টস কর্মী ছিল, বাসের হেল্পার ছিল, যারা ফুটপাতের হকার ছিল, এই সমস্ত সাধারণ মানুষ যে জীবন দিয়েছে, কাউকে এমপি বানানোর জন্য, নেতা বানানোর জন্য, এলাকায় কার আধিপত্য বিস্তারের জন্য তারা জীবন দেন নাই, সেটি আমরা মানুষকে স্মরণ করে দিতে চাই যে আমরা জাতীয় ঐক্য এবং সংহতি সমাবেশের ডাক দিয়েছি। এই সমাবেশ হবে আমাদের আরেকটি অনুপ্রেরণার জায়গা। 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন সবসময় আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছে। এই গণ অভ্যুত্থানেও সেই ঐতিহাসিক শহীদ মিনারে, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল, মত পথের মানুষেরা থাকবে। এবং যেহেতু আমাদের আন্দোলনের ফলে একটা সরকার গঠিত হয়েছে, কেউ কেউ বলেছে 8ই অগস্ট এই সরকার গঠনের মধ্যে দিয়ে কার্যত আমাদের এই বিপ্লব বেহাত বিপ্লবে পরিণত হয়েছে। সেই বেহাত বিপ্লব নাকি কার্যকর বিপ্লব, আমরা সেটার একটা মূল্যায়ন সভা করতে চাই। তাই আমরা 8ই অগস্ট আমরা এই গণ অভ্যুত্থানের প্রত্যাশা এবং প্রাপ্তি নিয়ে আমরা একটা মূল্যায়ন সভা করব। আমরা মনে করি যে এই বিপ্লব বেহাত হওয়ার পথে থাকলেও আমরা বেহাত হতে দেব না। সরকার ভুল পথে থাকলেও তাকে আমরা টেনে সঠিক পথে রাখবো। সরকারকে জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়েই এই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে, রাষ্ট্র সংস্কার করতে হবে। এবং যেই গণতন্ত্রের জন্য, ভোটের জন্য আমরা লড়াই সংগ্রাম করেছি, রাষ্ট্র সংস্কার, একটা নির্বাচনের জন্য নিরপেক্ষ পরিবেশ, লেভেল প্লেইং ফিল্ড, সহিষ্ণু রাজনীতির পরিবেশ তৈরি করেই তাদেরকে একটা নির্বাচনের দিকে যেতে হবে। সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক শ্রোতা, উপদেষ্টা আসিফ মাহমুদ বর্তমানে বিদেশে আছেন। তিনি দেশে ফেরার পথে তাকে এয়ারপোর্ট থেকে গ্রেফতার করা হবে এমন একটি প্রতিবেদন দেখতে পারলেন। সেই সাথে সমন্বয় একটা কঠিন আন্তর্জাতিক চাপে তারা দেশ থেকে পালাতে বাধ্য হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক চাপে ইতিমধ্যে পড়ে গেছে। দর্শক, শেখ হাসিনার কপাল রাতারাতি খুলে যাচ্ছে এমনটাই সবাই মনে করতেছেন। আর যে কোনো মুহূর্তে সেনাপ্রধান কঠিন অ্যাকশনে নামবে। যাই হোক দর্শক, আমি এই সম্পর্কে বেশি কিছু বলতে চাই না। আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে এবং আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা দেখে ফেলেছেন, শুনে ফেলেছেন। প্রিয় দর্শক, এই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত কোনো মতামত থাকলে ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিন। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।